প্রধানমন্ত্রী এখন প্রায়শ্চিত্ত করছেন। তার কারণ জিএসটিটা ছিল জনবিরোধী, সাধারণ মানুষের উপর বোঝা বেড়েছে। স্বাস্থ্য বিমা, জীবন বিমা থেকে শুরু করে মাঝারি ক্ষুদ্র শিল্প, যে প্রোডাক্টগুলো সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ যেগুলি ব্যবহার করেন, তার উপর অতিরিক্ত কর বসানো, তার প্রথম প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি লিখেছিলেন এবং গোটা দল সংসদের ভেতরে বাইরে প্রতিবাদ করেছে, এটা আপনারা সবাই জানেন। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে মান্যতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ শুরু করেছিলেন গোটা দেশের থেকে, সেই প্রতিবাদের মুখোমুখি হয়ে এখন সংস্কার করতে হয়েছে। আরে সংস্কারটা করতে হলো কেন? তার কারণ আপনারা যেটা করেছিলেন সেটা জনবিরোধী। এখন প্রায়শ্চিত্ত করছেন, মুখ বাঁচাতে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। আপনাকে চেঞ্জ করতে হলো কেন? হলো এই কারণে, তার কারণ আপনারা যেটা জিএসটির নামে করেছিলেন সেটা সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়েছিলেন। আরে আপনিই বোঝা চাপাবেন, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন মমতা ব্যানার্জি, আর তারপর আপনি সেটা তুলে নিয়ে আপনি আবার সেটা নিয়ে নাটক করবেন। এটা কি করে চলতে পারে? আমাদের বাপচোদ্দ পুরুষের ভাগ্য বলো যে এখনো অবধি এটা কেউ বলছে না যে এই যে সূর্য উঠছে, সূর্য অস্ত যাচ্ছে, চাঁদ উঠছে, চাঁদ পরে আবার হয়েছে, সকালে আবার সূর্য উঠে যাচ্ছে, আকাশে তারা দেখা যাচ্ছে, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। এখন অবধি বলছে না এই আমাদের ভাগ্য ভালো। এখন ব্যাপার হচ্ছে কুণাল ঘোষ এই কৃতিত্বগুলো আলোচনা না করে উনি বরঞ্চ এই কৃতিত্বটা নিয়ে বলুন কুণাল ঘোষকে জেলে পাঠানোর কৃতিত্বটা কার? কুণাল ঘোষকে জেলে পাঠানোর কৃতিত্বটা কার? এখন এদের অবস্থা হয়ে গেছে, এই ছোটোবেলায় আমাদের এই চাবি ঘোরানো খেলনা থাকতো, এরা চাবি ঘুরিয়ে ছেড়ে দিতে হতো, এই খেলনাটা করতে থাকতো। তো এখন তৃণমূল দলের নেতাদের অবস্থা হয়েছে তাই চাবি ঘুরিয়ে ছেড়ে দিয়েছে মার্কেটে, এক কথা বলতে হবে, নেত্রী বলে দিয়েছে সবাইকে এক কথা বলতে হবে। কার ঘাড়ে মাথা আছে, কটা মাথা আছে? বলবে যে জিএসটি মুখ্যমন্ত্রীর অবদান নয়, সবাইকে বলতে হবে। এখন দেখো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্মচারীদের মালিক যেভাবে বলে দেয় সেভাবে কাজ করতে হয়, ওদের আলাদা করে কোনো দোষ নেই। কুণাল ঘোষ এমনি জেল ফেল খেটে অনেক কষ্টে দলে আছে, তো একে এখন থাকতে গেলে এইসব বলতে হবে। ভগবানের সাথে কেউ কেউ তো ভগবানের সাথে তুলনা করছে, এক বালিশ চাটা নেতা থাকতো নাকি চৈতন্য মহাপ্রভুর সাথে তার মিল পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতি আয়োগের মিটিংয়ের বাইরে হ্যারাস করা, যার বিরুদ্ধে অভিযোগ প্ল্যানিং কমিশনের, যেটা পরবর্তীকালে নীতি আয়োগ হয়, ওখানে হ্যারাস করার অভিযোগ, বালিশ ফালিশ চেটে ছুটে দল থেকে বহিষ্কার হওয়া, এক দল করতেন, সেখান থেকে গিয়ে বর্তমানে তৃণমূলের সাংসদ হলেন। এখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চৈতন্য মহাপ্রভু দেখতে পাচ্ছে। চৈতন্য মহাপ্রভু যদি বেঁচে থাকতো এই যাবৎকালে, আমার মনে হয় শহীদ মিনারের মাথা থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করতো। দাদা, যেখানে আমরা দেখলাম নন্দীগ্রামে টাটা এলো না, শালবনীতে শিল্প হলো না, মুখ্যমন্ত্রী বলছে স্মল স্কেল শিল্পে বাংলা নাম্বার 1। বাংলা হচ্ছে কি এই চোলাই চুল্লু, বাংলা মদ, তারপরে হচ্ছে এই যত রাজ্যে দুর্নীতি, এগুলোতে নাম্বার 1। পশ্চিমবঙ্গে বেকারদের অবস্থা তাকিয়ে দেখো, আজকে পুজোর যে মার্কেটগুলো সেই দিকে তাকিয়ে দেখো কি অবস্থা। দোকানদারদের সাথে কথা বলো, মানুষ কেনাকাটি করতে পারছে না, মানুষের হাতে পয়সা নেই। কুমারটুলিতে শিল্পীরা বলছে কোনো উন্নতি হয়নি। একদম খুব সত্যি কথাই তো বলছেন। কারণ এই রাজ্যে যদি কর্মসংস্থান না হয়, এই রাজ্যে যদি শিল্প না হয়, লোকের যদি চাকরি বাকরি না থাকে, আজকে একটা এমবিএ পাস করা, একটা বিটেক পাস করা ছেলে এখানে যে ফ্রেশার্স, এখানে চাকরি পাচ্ছে কত, 12,000 15,000 টাকা ম্যাক্সিমাম। সেই ছেলে মেয়েটাই যখন এই রাজ্যটা ছেড়ে বাইরের কর্ণাটকে যাচ্ছে, বা ধরো গুজরাটে যাচ্ছে, বা হচ্ছে গিয়ে বা অন্যান্য রাজ্যে মহারাষ্ট্রে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যখন যাচ্ছে, তখন কিন্তু সেই ফ্রেশার্স হিসেবে তার স্যালারিটা 30-40-45 হাজার টাকার কাছে ঘোরাফেরা করছে। তো এই যে তারতম্যটা, এর তো প্রধান কারণ হচ্ছে এই রাজ্যের বড় শিল্প না থাকার কারণে। এখানে অ্যাকোমোডেট করার জায়গা নেই, এখানে চাকরি নেই। এখানে চাকরি থাকলেও যে ডিজায়ার্ড স্যালারি তারা সেটা পাচ্ছে না, যেই ধরনের কাজ আছে সেগুলো তাদের প্রোফাইলকে ম্যাচ করে না। কারণ কি, এখানে সেই মমতা বন্দ্যোপাধ্যায় অপরচুনিটি তো ক্রিয়েট করতে পারেন। এখানে বড় কারখানা, শিল্প, এই সমস্ত আমাদের কাছে স্বপ্ন হয়ে গেছে। শুধু বছরে একবার করে একটা করে বিজিবিএস দেখা যায়, ওই সব শিল্পপতিরা আসে, ছবি টবি তোলে, সরকারের টাকা পয়সায় খায় দেয়, আবার চলে যায়। মুখ্যমন্ত্রী একটা ফটো সেশন করে, ওইটা ভাঙিয়ে সারা বছর খেয়ে যায়। যে এত হাজার কোটি টাকার শিল্পের বিনিয়োগের প্রস্তাব এসছে, এই প্রস্তাব আর কোনোদিন বাস্তবায়িত হয় না। এর কেসটা অনেকটা হচ্ছে, ছোটোবেলা থেকে আমি শাহরুখ খান আর কাজলের সিনেমা দেখতে খুব ভালোবাসতাম। আমি ছোটোবেলা থেকে ভাবতাম কাজলকে বিয়ে করব, ওইটা মনে মনে রেখে দিয়েছিলাম। তো ওই ব্যাপারটা এরকম রয়ে গেছে আর কি।
তো এই প্রস্তাবের মতন প্রস্তাব আসছে, আমিও কাজলকে প্রস্তাব দেবো, কাজল সেটা গ্রহণ করবে, করে তারপরে তো আমাকে অ্যাকসেপ্ট করবে। সেটা আজ অবধি যেমন হলো না, পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থাটা তাই হয়ে দাঁড়ালো। দাদা, একদিকে মুখ্যমন্ত্রী কিন্তু পুজো উদ্বোধন করছে পরপর, আর আরেকদিকে যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তারা এসএসসি ভবন অভিযানের ডাক দিচ্ছে। একদিকে অভিযান, একদিকে উদ্বোধন এই রাজ্যে। এইটাই তো রাজ্যের আসল চিত্র। বেকার ছেলেমেয়েরা হাহাকার করছে, তারা চাকরির জন্য তাদের চোখের জল ঝরছে, আর মুখ্যমন্ত্রী আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত। আমরা বলছি দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব নিশ্চয়ই হবে, কিন্তু মুখ্যমন্ত্রী এই যে চোখের জলের উপরে দাঁড়িয়ে, এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যতের উপর দাঁড়িয়ে যেভাবে এই রাজ্যে তার যে একটা অমানবিক চিত্র সেটাকে মানুষের সামনে ফুটিয়ে তুলছে, আমার মনে হয় 2026-এ মানুষের যোগ্য জবাব দেবে।